দেশে পুরুষত্বের নারী বেশি হলেও পিছিয়ে শ্রমশক্তিতে উচ্চশিক্ষিত বেকার বাড়া অর্থনীতিতে বিরূপ প্রভাব, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ দূর করার পরামর্শ। ঈদ সামনে রেখে জমতে শুরু করেছে নতুন পোশাক কেনাকাটা, ছুটির দিনে শপিং মলগুলোতে ক্রেতার পদচারণা, সাশ্রয়ী মূল্যে নতুনত্ব খুঁজছেন অনেকে। তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত উত্তরের 5 জেলায় শুরু হয়েছে গণশুনানি। পরিকল্পনা জানাবে, পাওয়ার চায় না মতদেবের বাসিন্দারাও আশার আলো দেখছেন অধিকার কর্মীরা। ভয়াবহ আগুনে সাজেক যেন বিরানভূমি, হোটেল রিসোর্ট মোটেলে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। অভিযোগ, বাসিন্দাদের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে বাণিজ্যে আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি আজ আমরা আলোচনা করব অর্থনীতিতে নারীর অবদান নিয়ে। স্টুডিওতে আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিদ নীলামি রয়েছেন আলোচনার জন্য। ম্যাম, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা এই বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। কর্মক্ষেত্রে যেমন বাড়ছে নারীদের অংশগ্রহণ, তেমনি অর্থনৈতিক উন্নয়নে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে বেকার নারীর সংখ্যাও বাড়ছে। এর মধ্যে উচ্চশিক্ষিতরাই বেশি বেকার। কর্মক্ষেত্রে নারীর জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, তাদের অংশগ্রহণ কমে গেলে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। আশরাফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অন্তরা সেন। এভাবেই ইট ভেঙেই তারা গড়ছেন অর্থনীতির ভিত, পূরণ করছেন খেয়ে পড়ে বেঁচে থাকার তাগিদ। সকালের সূর্য দুপুরে ক্লান্ত হয়, হেলে পড়ে দিগন্তে। শুধু ক্লান্তি আসে না, রোদ বৃষ্টি ঝড়ে হার না মানা মইফুল পারভিনের মতো কর্মঠ নারীদের। পুরুষের সঙ্গে সমান তালে ভার বয়ে এগিয়ে চলা এসব নারীর কর্মস্পৃহাতেই যেন লেখা হয়েছে, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুইবারে কাজ করছি, এই যে বাসা বাড়ি কাজ করছি, এই যে ইট ভাঙতেছি, ট্রাকের মাটি কাটছি। আমার কাম ছাড়া বাদ নাই, আমি কাম করলে দেখবই আর নাহলে দেখবই না। আমার অসুখ হইলেও কাম করানো লাগে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশে পুরুষের চেয়ে নারীর অনুপাত বেশি, তবে শ্রমশক্তিতে পুরুষের চেয়ে পিছিয়ে নারীরা। আর 25.5 লাখ বেকারের মধ্যে প্রায় 9 লাখই নারী। উচ্চশিক্ষিত নারীদের মধ্যেই বেকারত্ব বেশি। বাংলাদেশে অনেক জব সেক্টরে মেয়েদের সেফটি ততটা ফোকাসড না, ফ্যামিলি থেকে অনেকের বাধা দিচ্ছে। আমার একটা ছোট সন্তান রয়েছে, তো ওর দেখাশোনা লালন পালন করার জন্য আমাকেই, ও টোটালি আমার উপর ডিপেন্ডেন্ট। সেলাই মেশিনের খটমট শব্দ হাজারো নারীর আপোষহীন সংগ্রামের কথা জানান দিলেও এখনো শোষণের চক্রব্যূহে বন্দী তারা। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমে গেলে দেশের অর্থনৈতিক পরিধি বৃদ্ধিতে বাধা আসবে বলে মত বিশ্লেষকদের। সবার অবদানের প্রেক্ষিতেই কিন্তু অর্থনীতির পরিধিটা বাড়ে। যত কম লোকজন কাজ না করবে, কর্মসংস্থানের বাইরে থাকবে, তত কিন্তু তাদের আয় থাকবে না। অর্থনৈতিক উন্নয়ন, জিডিপির আকার বাড়ার ক্ষেত্রে কিন্তু এটা কোনো সাহায্য করবে না। নারীদের মধ্যে বেকারত্ব বাড়ার পেছনে কর্মক্ষেত্রে সুযোগ সুবিধার ঘাটতিকে দায়ী করে নারী বান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা ক্ষমতায়ন করতে পারি, অর্থাৎ তাদেরকে কর্মক্ষেত্রে কাজ করার জন্য আমরা পরিবেশটা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু নারীরা অসাধ্য সাধন করতে পারবেন। শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়িত হলে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের চিত্র বদলে যাবে বলে আশা তাদের। এবারে নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। তবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন মুখ থুবড়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি, এ পর্যায়ে চলে যাবে আলোচনায়। ম্যাম, আমরা জানি যে আপনি শ্বেতপত্র প্রণয়ন কমিটিতেও ছিলেন, সেখানে নারীদের বিষয়ে কি রয়েছে? আচ্ছা, বাংলাদেশ শ্বেতপত্র প্রণয়ন কমিটির মূল যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কি অবস্থায় রয়েছে সেটা দেখা। যেহেতু ফোকাস অর্থনীতিতে ছিল, আমরা নারীর অংশেও নারীর অর্থনৈতিক অংশগ্রহণটাকে আমরা মূল কাজের জায়গায় রেখেছিলাম, এবং সেখানে আমি মোটা দাগে
আরও অনেক কিছু বলা আছে, কিন্তু 3টা ফোকাস এরিয়ায় আপনাদেরকে বার্তা হিসেবে দিতে চাই, যেটা শ্বেতপত্র কমিটিতে রয়েছে। প্রথম হচ্ছে আমরা নারী শিক্ষায় বিনিয়োগ করেছে সরকার। সেই আর্লি 90s থেকে আমরা দেখেছি যে জেন্ডার প্যারিটি ইন প্রাইমারি স্কুল এনরোলমেন্ট হয়েছে, কিন্তু সেটা আসলে নারীর জন্য কর্মক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধি সমেত তার কাজ করবার ক্ষেত্র তৈরি করেছে কিনা সেটা আমাদের একটা জিজ্ঞাসা ছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি নারী যত শিক্ষার দিকে এগিয়েছে নারীর জন্য আনএমপ্লয়মেন্ট রেট তত বেড়েছে, এবং শিক্ষিত নারী যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরিয়েছেন সেই সমস্ত নারীদের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার সবচেয়ে বেশি, প্রায় 20%। 2 নম্বর হচ্ছে আমাদের শহরে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ কমেছে এবং নারীদের কর্মনিয়োজন কমেছে, এবং এটা আমি বলছি গত 10 বছরের যে আমাদের যে ট্রেন্ড সেটার ক্ষেত্রে বলছি। 3 নম্বর যে মূল যে বার্তাটা সেটা হচ্ছে আমাদের এই যে অর্থনীতির ক্ষেত্রে আমাদের আর্থিক অন্তর্ভুক্তির যে বিষয়টা আমরা বলি যে নারীর হাতে তো ল্যান্ড কম, টাকা পয়সা কম, বিনিয়োগ করবার সক্ষমতাও কম। আমি যদি তার মানে কারিগরি দক্ষতার বিষয়টা আলাদাভাবে বাদও দেই, তারপরেও তার যে বিনিয়োগ করবার সক্ষমতার জন্য যে টাকা পয়সা লাগে, রিসোর্স লাগে, সেটাও কম। এটার জন্য যে আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে কিছু কাজ হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ তার সমান অর্থনীতির অন্যান্য দেশগুলোর তুলনায় বেশ অনেকখানি পিছিয়ে আছে। ম্যাম, আপনি যেমনটা বলছিলেন যে নারী শিক্ষিত হওয়ার পরও বেকার সংখ্যা বাড়ছে, এর কারণ কি? আচ্ছা, এটার মূল কারণ হচ্ছে নারী যত শিক্ষিত হবে তিনি শোভন কাজে যেতে চাইবেন তত বেশি। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 2016 পরে আমাদের শ্রমশক্তি জরিপ কিন্তু 2022-এ প্রকাশিত হয়েছে। ফলে এই যে প্রায় ধরেন 6 বছরের একটা গ্যাপ আমাদের শ্রমশক্তির যে কী অবস্থা সেটা আমরা দেখছি যে একটা বড় এক ধরনের ডেটা গ্যাপ আছে। 2016 পরে 2022-এ আমরা দেখছি যে আমাদের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ সামান্য বাড়ছে, এটা আপনি যদি ওভারঅল বলেন, কিন্তু শ্রমশক্তিতে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ কমেছে, ছেলেদেরও অংশগ্রহণ কমেছে। যেটা ছিল 2000 থেকে 2016 পর্যন্ত কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছিল, কিন্তু কৃষিক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কমেছে 2016 থেকে। আমি এটা থেকে খারাপভাবে দেখছি না, কারণ কৃষি যেহেতু আমাদেরকে কম ফিরিয়ে দিতে পারে টাকার অঙ্কে, কৃষি আমাদেরকে সবচেয়ে বড় যেটা দেয় আমাদের ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, কিন্তু টাকার অঙ্কে আমি আপনি তো আমাদের ছেলে মেয়েদেরকে কৃষক করতে চাই না, না তাই না? কিন্তু এখন একটা বড় অংশ 15 থেকে 29 বছর বয়সী যে সমস্ত নারীরা আছে তারা আগের তুলনায় বেশি সংখ্যক হারে কৃষিতে যাচ্ছে, অথচ আমাদের ওভারঅল কৃষিতে নারীর অংশগ্রহণ কমেছে। তাহলে এইটার কিন্তু এক ধরনের সাংঘর্ষিকতা রয়েছে। আমি 15 থেকে 29 বছর যারা আমার ইয়াং তরুণ তরুণী, কিশোর কিশোরী, তাদেরকে আমি লেখাপড়া শিখিয়ে তাদেরকে আরও শোভন কাজের দিকে ঠেলে দেব, তাহলেই না আমি এই যে পপুলেশন ডিভিডেন্টের কথা বলি, জনমিতির যে সুবিধা আমি পাবো সেটা আমি পেতে পারি। এখন এই বয়সী তরুণীরা যদি কৃষিতে লো স্কিল কাজে ঢুকে যায়, আমার কিন্তু যেই জনমিতির সুবিধাটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি পাবো না। ফলে আমার শ্রমশক্তিতে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লেও আমার জন্য, নারীর জন্য সেখানে দক্ষতা বৃদ্ধি, নারীর জন্য তার সমাজে তার জায়গা তৈরি করে নেবার সক্ষমতার জায়গা, এগুলো খুব আশার বাণী শোনাচ্ছে না। ফলে আমাদের মনোযোগটা রাখতে হবে নারীর জন্য শুধু কর্মসংস্থান না, শোভন কাজের প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে এই যে যখন আমি বলি শহরের নারী কমে গেছে অথবা উচ্চশিক্ষিত নারী কম আসছে কাজে, তখন বুঝতে হবে যে আমার কেয়ার ইনফ্রাস্ট্রাকচারে তার যে ঘরের কাজ, সেই ঘরের কাজকে রিপ্লেস করবার মতো কেয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। সেক্ষেত্রে শোভন কাজ, নারীর জন্য উপযুক্ত কর্মক্ষেত্র তৈরি করার জন্য সরকারের কি কি পদক্ষেপ নেওয়া দরকার? সরকারের দু একটা খুব ভালো পদক্ষেপ আছে যেটা কার্যকরভাবে মাঠে আসছে না, আমি একটু বলি। যেমন আমি যদি ফিসকাল ট্যাক্স স্ট্রাকচারের কথা বলি,
আমাদের ট্যাক্স পলিসি হচ্ছে যদি কেউ ডে কেয়ার সেন্টার পরিচালনা করেন বা দিবা যত্ন কেন্দ্র পরিচালনা করেন তাহলে তার পুরো ট্যাক্স এক্সেম্পটেড হয়ে যাবে। তা এটা কেন দেয়া হচ্ছে? যাতে মানুষ অধিক সংখ্যক হারে এই ধরনের সেন্টার খোলেন এবং নারীরা তাদের বাচ্চাদের রেখে কর্মক্ষেত্রে যেতে পারেন, তাই না? এখন কার্যক্ষেত্রে আপনি যদি তার ফলাফলটা দেখেন, সাম্প্রতিক গবেষণা বলছে আমাদের পুরো দেশে 60টা মতো পাবলিক ডে কেয়ার সেন্টার আছে, মানে সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সেখানে, এবং 100টার মতো প্রাইভেট ডে কেয়ার সেন্টার আছে। প্রাইভেট ডে কেয়ার সেন্টারগুলোতে এত খরচবহুল এগুলো যে সেইখানে আপনি ট্যাক্স এক্সেম্পশন দেওয়ার পরও যে খরচ দাঁড়ায় সেটাতে বাচ্চারা আসলে যেতে পারছে না, মানে মেয়েরা সেইখানে বাচ্চাদেরকে দিয়ে তারা কাজে যেতে পারছে না, তাদের পোষাচ্ছে না। ফলে আমার এই যে ফিসক্যাল পলিসিটাও যথেষ্ট না। এর সাথে আমার সরকারের আরও কিছু প্রণোদনা, ফিসক্যাল প্রণোদনা থাকতে হবে, সাবসিডি থাকতে হবে বা অন্য কোনো প্রণোদনা থাকতে হবে। এবং বিশেষ করে আমার সরকারি ইনস্টিটিউটগুলোতে আমার একেবারে আইন করে যে বাধ্যবাধকতা আছে ডে কেয়ার সেন্টারের, সেগুলো কার্যকরভাবে চালু রাখতে হবে। এই জায়গায় আমার মনে হয় যে মানে আমার দেখভাল করা, ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, এই কাজগুলো খুব জরুরি ভিত্তিতে আসতে হবে। অর্থাৎ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যাতে সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের অ্যাক্সেসের মধ্যে থাকতে পারে, প্রবেশগম্যতা থাকতে পারে সেখানে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ ম্যাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অর্থনীতিতে নারীর অবদান নিয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন অধ্যাপক শর্মিদ নীলর্মী। এ পর্যন্ত অন্য সংবাদ। প্রথমবারের মতো তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে উত্তরের 5 জেলায় হতে যাচ্ছে গণশুনানি। এতে নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও অংশ নেবেন তিস্তা পাড়ের বাসিন্দারা। গণশুনানিতে পাওয়ার চায় না তিস্তা নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরবে, যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে বাসিন্দাদেরও। 9 ফেব্রুয়ারি তিস্তা নদী রক্ষায় করণীয় গণশুনানিতে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান স্পষ্ট জানিয়েছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে একমাত্র তিস্তা অববাহিকার বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর, এবং সেটি অবশ্যই 2025 সালের মধ্যে চূড়ান্ত করতে হবে। কি থাকবে কি থাকবে না এইটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে, শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা 2025-এর ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে। ঠিক 1 মাস পর তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা চূড়ান্ত করতে প্রথমবারের মতো তিস্তা অববাহিকার 5 জেলায় হতে যাচ্ছে গণশুনানি। 9 মার্চ গাইবান্ধা থেকে শুরু হবে এই শুনানি, যেখানে পাওয়ার চায়না তিস্তা নিয়ে করা সমীক্ষা তুলে ধরবে, যাতে সরাসরি মত দ্বিমত প্রকাশ করবেন তিস্তা পাড়ের বাসিন্দারা ছাড়াও তিস্তা নিয়ে কাজ করছে এমন ব্যক্তি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী পাড়ের বসবাসকারীদের ভাবনা গুরুত্ব পাবে মহাপরিকল্পনায়, কি থাকবে কি থাকবে না। জনগণ যে মতামত দেবে এই মতামতগুলো আমরা পাওয়ার চায়নাকে তো সেদিনও নেবে, আমরা এরপরে রিটেন আকারে দিব, দেওয়ার পর যাতে এইগুলো ওদের স্টাডির ভিতরে ইনক্লুড হয়। অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রত্যাশা, ভূরাজনৈতিক দ্বৈরথ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের হাত ধরেই আলোর মুখ দেখুক তিস্তা মহাপরিকল্পনা। পাওয়ার চায়না পানি উন্নয়ন নতুন সফর করতেছে, এই সফরের মধ্য দিয়ে একটি গতি পাবে এবং একটি নতুন আশা সঞ্চারিত হবে। আমাদের দাবি এই অন্তর্বর্তী সরকারের আমলেই প্রথম ফেজের এই প্রকল্পের শুভ উদ্বোধন আমরা দেখতে চাই। ভারতের একতরফা পানি আগ্রাসনে চরম হুমকিতে পড়েছে তিস্তা অববাহিকার 2 কোটি মানুষের জীবন জীবিকা। এমন পরিস্থিতি থেকে বাঁচতে দীর্ঘ সময় ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন মহাপরিকল্পনা বাস্তবায়নের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বন্দর বাণিজ্যের খবর। রমজান ও ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ স্থল বন্দর দিয়ে ভারত থেকে ছোলা, ডাল, নারিকেল সহ বিভিন্ন পণ্য আমদানি বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সোনা মসজিদ বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম।
রমজান এবং ঈদকে ঘিরে বিশেষ কিছু পণ্যের চাহিদা বাড়ে সারা দেশেই এবং এই চাহিদা মেটাতে ভারত থেকে এই অতিরিক্ত চাহিদা মেটাতে পণ্য আমদানি করতে হয়। এরই ধারাবাহিকতায় সোনামুচি স্থলবন্দরেও বিশেষ করে রমজান এবং ঈদকে ঘিরে যে সমস্ত পণ্যের চাহিদা রয়েছে সেগুলো আমদানি বেড়েছে। বিশেষ করে ছোলা, বাদাম, মসুর ডাল, নারকেল এই সমস্ত পণ্যের গত কয়েকদিন ধরেই আমদানি বেড়েছে। এই পণ্যগুলোর পাশাপাশি আমরা যেটা দেখছি যে ঈদকে ঘিরে নারিকেলের আমদানি বেড়েছে, পাশাপাশি গুড়ের যে আমদানি কার্যক্রম ছিল এর পরিমাণটাও আসলে বেড়েছে। তবে সোনামুচি স্থলবন্দর যেহেতু এখানে পাথর আমদানি নির্ভর স্থলবন্দর, বেশিরভাগ পণ্যই মূলত পাথর আসে, পাথর আমদানিতে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে আমরা আরেকটি বিষয় যেটা বলে রাখি যে রমজান এবং ঈদকে ঘিরে যেই বিশেষ করে ফলের যে চাহিদা বাড়ে সেই চাহিদা অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি যে ফল আমদানি বাড়ে, কিন্তু এই বছর আমরা দেখছি গত 3 বছর ধরেই ফলের আমদানি তেমনভাবে বাড়েনি এবং একেবারে শূন্যের কোঠায় রয়েছে। তো সার্বিকভাবেই আসলে ফল ছাড়া বাকি অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে বিশেষ করে বাদাম, ছোলা এগুলোর আমদানি বেড়েছে এই চাহিদা পূরণের লক্ষ্যে। গুড়ের একটা উল্লেখযোগ্য হারে পরিমাণ বেড়েছে আমদানির। পাশাপাশি বিশেষ পুষ্টিকর খাদ্য যেমন আমরা রমজান মাসে ইফতারিতে আমরা যেটা দেখে থাকি যে তোকমা দানা, গত কয়েকদিন আগেও 8 থেকে 9 ট্রাক তোকমা দানার ভারতীয় পণ্যবাহী ট্রাক এখানে প্রবেশ করেছে। তো সব মিলিয়ে এই যে কার্যক্রম সোনামুচি স্থলবন্দরের মোটামুটি স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র বিশেষ যে সমস্ত পণ্যের চাহিদা রয়েছে এই পণ্যগুলো বেশিরভাগই আসছে, আমদানি পরিমাণ বেড়েছে। ছোলার পরিমাণ অন্যান্য সময়ে যা থাকে তার চেয়ে আসলে বেশি এখন চাহিদা, যার প্রভাব পড়েছে এই স্থলবন্দরে এর পরিমাণটা বেশ বাড়ছে, বরং প্রত্যেক দিন 8, 10, 12 এবং 15 টন আসছে। তো সব মিলিয়ে আসলে এই হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রমের সোনামুচি স্থলবন্দর থেকে সর্বশেষ। সোনামুচি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। স্বল্প মূল্যে বোতলজাত সয়াবিন সহ 19টি নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী সিটি গ্রুপ। ভ্রাম্যমাণ ট্রাকে চালানো এই কার্যক্রমের খবর জানাতে রাজধানীর মৌচাক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। রাজধানীর বিভিন্ন স্থানে ঠিক এভাবে সিটি গ্রুপ দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী, আমদানিকারক এবং প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ রমজান মাসের শুরু থেকেই ভোগ্যপণ্য বিক্রি করছেন বিশেষ মূল্যে, যেটা বাজার মূল্যের চেয়ে কিছুটা। তো সেই বিক্রি কার্যক্রমের খবর জানাতে আমরা এখন আছি মৌচাক। তো যেভাবে দেখছেন যে ভোক্তারা আসছেন, কোনো ধরনের খুব বেশি যে ভিড় আছে সেই ভিড় নেই। ভোক্তারা আসছেন, তাদের চাহিদা মতো পণ্য কিনছেন এবং এখানে 19টি পণ্য পাওয়া যাচ্ছে যেগুলো বাজার মূল্যের চেয়ে কম দামে পাওয়া যাচ্ছে এবং ভোক্তারা যেটা বলছেন আসলে এখানে এসে কোনো ধরনের ঝামেলা ছাড়া তারা কিনতে পারছেন। আমি যদি কয়েকটি পণ্যের দাম বলি তাহলে যে 1 লিটার বোতলজাত সয়াবিন তেল যেটা বাজারে 175 টাকা বিক্রি হয় সেটি 172 টাকা এখানে পাওয়া যাচ্ছে কোনো ধরনের ঝামেলা ছাড়া এবং আসার সাথে সাথেই পাওয়া যাচ্ছে। ঠিক একইভাবে ছোলার বুট সেটা বাজার মূল্য 150 টাকা, কিন্তু অফারে অর্থাৎ এখানে যে বিশেষ মূল্য সেখানে পাওয়া যাচ্ছে 130 টাকা। মসুর ডাল বাজারে 122 টাকা, এখানে 115 টাকায় পাওয়া যাচ্ছে প্রতি কেজি। ফুল ক্রিম মিল্ক পাউডার বাজারে 220 টাকা, এখানে পাওয়া যাচ্ছে 225 গ্রামের প্যাকেট 190 টাকা। তো এই যে 19টি পণ্য এখানে বিক্রি করা হচ্ছে সেই পণ্যগুলো বাজার মূল্যের চেয়ে কমে পাচ্ছেন এবং ভোক্তারা যেটা বলছেন যে তারা বেশ খুশি, কারণ অনেকেই এই রাস্তা দিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ট্রাকের পাশ দিয়ে যাচ্ছেন, পেয়ে যাচ্ছেন হাতের নাগালে, তারা কিনে ফেলছেন। তাদের যে বাজারে যেতে হচ্ছে না এবং বাজারে গিয়েও অনেক ক্ষেত্রে অনেক পণ্যের যে অনেক দাম সেই দামের চেয়ে তারা বেশ কিছুটা কমে কিনতে পারছেন না। এটি হয়তো একটি পণ্য কিনলে যে খুব বেশি কম পাওয়া যাচ্ছে তা না, কিন্তু বেশ কয়েকটি পণ্য কিনলে তাদের কিন্তু অনেকটাই সাশ্রয় হয়ে যাচ্ছে। তো এইভাবেই আসলে এই যে বিক্রি কার্যক্রম চলছে, ভোক্তারা কিনছেন। ঢাকা শহরের মোটামুটি 15টি স্থানে এভাবে ভ্রাম্যমাণ ট্রাকে করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিশেষ মূল্যে পণ্য বিক্রি করছে সিটি গ্রুপ। তো আমার কাছে এই মুহূর্তে এই বিক্রি কার্যক্রমের খবর এ পর্যন্তই। রাজধানীর মৌচাক থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। Thai Aluminium, the better is now the best. আগুনে ক্ষতিগ্রস্ত সাজেক এখন অনেকটা বিরান ভূমি। রিসোর্টের পাশাপাশি পড়েছে লুজাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর বাড়িঘরও। প্রশাসন বলছে পর্যটন কেন্দ্রটির সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
মেঘ পাহাড়ের উপত্যকা পর্যটন কেন্দ্র সাজেক। সেনাবাহিনীর সহযোগিতায় 2013 সালের দিকে সাজেকে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করে। গত প্রায় 12 বছরে এখানে ব্যক্তি উদ্যোগে রিসোর্ট, কটেজ ও হোটেল সহ প্রায় 249টি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে গত 24 ফেব্রুয়ারি রুইলুই পাহাড় ইকোবেলি রিসোর্টে আগুনের ঘটনায় 98টি স্থাপনা পুড়ে যায়। তার মধ্যে রয়েছে লুসাই ত্রিপুরাদের 36টি বসতঘর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে সাজেক তার প্রকৃত রূপ হারাচ্ছে। দোকানপাট গড়ে উঠছে, অনেকটা বস্তিতে পরিণত হতে দেখেছি এই সাজেককে। এখনো বর্তমানে আতঙ্কে আছি, কারণ এখানে পানির ব্যবস্থা নেই। আগুন নিবানোর ব্যবস্থা থাকে, সবাই আসলে এটা জানে না কিভাবে কি করতে হবে, এর শেখানোর দরকার। পাহাড় ও প্রকৃতির পরিবেশ রক্ষায় কঠোর হওয়ার ঘোষণা দিয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী বলছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমরা পরামর্শ দিয়েছি এবং পরিকল্পিতভাবে এখানে স্থাপনাগুলো তৈরি করার জন্য, এবং বিল্ডিং টাইপ যদি স্থাপনা তৈরি করা হয় তাহলে সেই ক্ষেত্রে আগুনের ক্ষয়ক্ষতি হবে না। আমরা সহায়তা করবো যেন আর বস্তি হিসেবে গড়ে না ওঠে, পরিকল্পিত একটা সাজেক দেখতে চাই আমরা। সাজেক ঘিরে গড়ে ওঠা প্রায় 200 হোটেল, রিসোর্ট ও কটেজে 5000-এর মতো মানুষের কর্মসংস্থান হয়েছে। সময় সংবাদ, খাগড়াছড়ি। সংরক্ষণের জন্য 8 থেকে 10 দিন ধরে কোল্ড স্টোরেজের সামনে আলু জমা করছেন নওগাঁর চাষিরা, কিন্তু অতিরিক্ত রেট বেঁধে দেওয়ায় রেট সহ আলু সংরক্ষণে অনীহা দেখাচ্ছেন স্টোর মালিকরা। এতে চাষিরা বিপাকে পড়েছেন। এই মুহূর্তে নওহাটা মোড়ে আছেন সহকর্মী এমআর রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। উৎপাদিত আলু এই মুহূর্তে হিমাগারে নিয়ে আসছেন চাষিরা, এবং এই মুহূর্তে আমরা যে চিত্রটি দেখছিলাম যে সপ্তাহ থেকে 8 থেকে 10 দিন পর্যন্ত কিন্তু হিমাগারের সামনে অপেক্ষা করছেন চাষিরা, কারণ একদিকে উৎপাদিত হয়েছে বাড়তি আলু, অন্যদিকে ধারণ ক্ষমতা কম বলছেন এখানকার হিমাগার যারা সংরক্ষণের জন্য রাখেন। এবং গত চলতি সপ্তাহ থেকে কিন্তু আলু পুরো দুমে মাঠ থেকে তোলা হয়েছে, এবং সেই আলুগুলো এই মুহূর্তে এই আড়তে হিমাগারে নিয়ে আসা হয়েছে। এবং চাষিরা বলছেন এবার একদিকে অতিরিক্ত যে হিমাগারের রেট, অন্যদিকে কিন্তু এরকম বাড়তি ভোগান্তি। 7 থেকে 8 দিন পর্যন্ত হিমাগারের সামনে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার কিন্তু লম্বা একটি লাইনে এই মুহূর্তে অপেক্ষা করছেন চাষিরা, যারা এখানে আলু বিভিন্ন পরিবহনে নিয়ে এসেছেন। তাদের দিক থেকে বলা হচ্ছে যে এই 7-8 দিনের যে বাড়তি খরচের বোঝা, অন্যদিকে হিমাগারে এখনো তারা সংরক্ষণ করতে পারবেন কিনা তার পুরোটাই কিন্তু একদম অনিশ্চয়তায় ভুগছেন। এবং হিমাগার কর্তৃপক্ষ বলছে এখানে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার চেয়ে কিন্তু আলু 20 থেকে 25 গুণ বেশি এই মুহূর্তে হিমাগারের সামনে অপেক্ষা করছে। স্বাভাবিকভাবেই এই আলুগুলো সংরক্ষণ নিয়ে দারুণ একটা উদ্বিগ্ন চাষিরা, এবং আদৌ সংরক্ষণ হবে কিনা। জেলা কৃষি বিভাগ আসলে বলছে যে এবার এই জেলায় 26,000 হেক্টর জমিতে আলু উৎপাদিত হয়েছে, এবং এই 26,000 হেক্টর জমিতে প্রায় 5.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বিগত বছরগুলোর চেয়ে প্রায় দ্বিগুণ আলু এবার চাষাবাদ করা হয়েছে, এবং এই বাড়তি আলু নিয়েই কিন্তু এখন কৃষকের একটা বাড়তি বোঝা, বাড়তি টেনশন। একদিকে বাজারে দর কম, অন্যদিকে এরকম সংরক্ষণ করতে পারছেন না। এর ফলে চাষিদের দিক থেকে দারুণ একটা চিন্তার ভাঁজ। এবং হিমাগার কর্তৃপক্ষের দিক থেকে বলা হয়েছে নওগাঁ জেলায় 8টি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে হিমাগার, অন্যদিকে 8টি সংরক্ষণে 35,000 মেট্রিক টন মাত্র এখানে কিন্তু সংরক্ষণ করতে পারেন। বাকি প্রায় এরকম 4.5 লাখ মেট্রিক টন উদ্বৃত্ত আলু নিয়ে এই মুহূর্তে চাষি এবং হিমাগার কর্তৃপক্ষরা কিন্তু দারুণ চিন্তা বা একটা উদ্বিগ্নের কথা তারা জানিয়েছে। তো এই ছিল নওগাঁর সার্বিক আলু সংরক্ষণ ব্যবস্থার খবর আমার কাছে। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে ক্রেতাদের ভিড় বাড়ছে রাজধানীর নিউ মার্কেটে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমএস আরাফিন, সরাসরি যাচ্ছে তার কাছে। তার একটি বড় অংশের চাহিদা কিন্তু পূরণ হয় রাজধানীর নিউ মার্কেটের এই মার্কেটগুলো থেকে। একইভাবে এই আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে নতুন নতুন পণ্যের সমাহার কিন্তু এখানকার মার্কেটের ব্যবসায়ীরা রেখেছেন, এবং তারা বলছেন যে গতকাল শুক্রবার থেকেই আসলে ঈদের কেনাবেচা মোটামুটি শুরু হয়ে গিয়েছে, এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন শনিবার, আজকেও কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখেছি যে ক্রেতা সমাগম অনেকটাই বাড়তে শুরু করেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের মার্কেটগুলোতে। আমরা যেটি দেখেছি যে বেশি ভিড়, ক্রেতা সমাগম বেশি কিন্তু আসলে নারীদের পোশাকের দোকানগুলোতে, এর কারণ হিসেবে ক্রেতা বিক্রেতা উভয়ই বলছেন যে নারীদের পোশাক বেসিক্যালি দর্জির কাছ থেকে বানিয়ে নিতে হয়, যে কারণে আগে ভাগে এই পোশাকগুলো কিনে ফেলতে না পারলে আসলে দর্জির কাছে সিরিয়াল পাবার একটি বিষয় থাকে। এছাড়া আরেকটি বিষয়ে আমাদেরকে ক্রেতারা বলছেন যে ঈদের সময় ঘনিয়ে আসলে তখন
মার্কেটে অনেক বেশি ভিড় থাকে, চাপ থাকে, তখন আসলে পছন্দসই পণ্য কিনতে এক ধরনের বেগ পেতে হয় ক্রেতাদের, যে কারণে তারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই বেছে নিচ্ছেন এবং তারা চাচ্ছেন যে আগেভাগেই যেন কিনে ফেলতে পারেন এই পণ্যগুলো। তবে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার এখন পর্যন্ত বেচা বিক্রি পুরোদমে শুরু না হলেও ঈদ যতদিন ঘনিয়ে আসবে ততদিনের মধ্যে কিন্তু বেচা বিক্রি আরও বেশি ভালো হবে বলেই তারা আমাদেরকে জানিয়েছেন। তো রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ঈদ শপিং নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। রাজধানীর নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী MS আরেফিন। ঈদ উপলক্ষে নীলফামারীতে জমে উঠেছে জুট কাপড়ের ব্যবসা। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর পাইকারি বাজারে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল, সরাসরি যাচ্ছে তার কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নীলফামারীর শিল্প এবং ব্যবসা প্রধান এলাকা হলো সৈয়দপুর। এখানে ঈদের সময় বরাবরই সৈয়দপুর ঈদ বাজারের জন্য অত্যন্ত প্রসিদ্ধ একটি এলাকা অঞ্চল। এই অঞ্চলে আপনারা জানেন যে এখানে অন্যতম গার্মেন্টস ব্যবসা হচ্ছে জুট কাপড়ের তৈরি বিভিন্ন ধরনের পণ্য। এখানে শীতকালে যেমন জ্যাকেট, ট্রাউজার এখানে তৈরি হয় এবং এখান থেকে বাংলাদেশ সহ বিদেশেও রপ্তানি হয়, তেমনি ঈদের সময় কিন্তু সৈয়দপুরে সেই জুট কাপড়ের পণ্য যেরকম শার্ট, প্যান্ট, তারপরে শিশুদের বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে তৈরি হয়। বলা যায় যে নিম্ন আয়ের মানুষের গার্মেন্টস পণ্যের জন্য এই পণ্য খুবই নিম্ন আয়ের মানুষের কাছে জনপ্রিয়, কারণ এখানে যে শার্ট বা প্যান্ট পাওয়া যাচ্ছে এটি অত্যন্ত কম মূল্যে। এখানে 100 থেকে শুরু করে আপনার 300-350 টাকার মধ্যে ভালো শার্ট পাওয়া যাচ্ছে, যা আপনার অন্যান্য ক্ষেত্রে অন্যান্য বাজারে গেলে এটির মূল্য প্রায় পড়ে 400 থেকে 500 টাকা পর্যন্ত। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে ঈদ বাজারে নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। বিশ্ববাজারে গত সপ্তাহে স্বর্ণের দাম বাড়লেও কমেছে মাসিক হিসেবে। দাম কমতির তালিকায় আছে প্লাটিনাম ও কপারও, তবে গত এক মাসে বেড়েছে রূপার দাম। বর্তমানে বিশ্ববাজারে প্রতি ট্রয় আউন্স মানে 31.1 গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে $2,910। এক মাস আগের তুলনায় মূল্যবান এই ধাতুর দাম কমেছে 0.21%। তবে গেল এক সপ্তাহ ব্যবধানে 1.91% দাম বেড়েছে। স্বর্ণের দাম বৃদ্ধিতে নতুন করে প্রভাব ফেলেছে গেল ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে 1,51,000 মানুষের চাকরির সুযোগ সৃষ্টি ও 4% বেতন বৃদ্ধির খবর। গেল মাসে সাদাসোনা খ্যাত প্লাটিনামের দামও কমেছে বিশ্ববাজারে। এক মাসে এই ধাতুর দাম 5.7% কমে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে $964.20। দরপতনের কারণ হিসেবে ডলারের দাম কমে যাওয়া চীনা ব্যবহারকারীদের চাহিদায় পরিবর্তনকে দায়ী করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। মাসিক হিসাবে স্বর্ণ ও প্লাটিনামের দাম কমলেও বেড়েছে রূপার দাম। বর্তমানে প্রতি ট্রয় আউন্স রূপা $32.51 বিক্রি হচ্ছে বিশ্ববাজারে, যা এক মাস আগের তুলনায় 1.4% বেশি। এই ধাতুর দাম বৃদ্ধির জন্য মার্কিন প্রশাসনের অস্থিতিশীল শুল্ক নীতিকে দায়ী করা হয়েছে। এ সময় কমেছে কপারের দামও। এক মাসে প্রতি পাউন্ডের দাম 0.34% কমে বর্তমানে বিক্রি হচ্ছে $4.68। কামরুল হাসান সবুজ, সময়ের সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে। অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট, এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধে
নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো শিগগিরই দেবেন। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত বাধা পেরিয়ে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।